নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। আর মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে আমি এসেছি। সরস্বতী পুজোর সপ্তাহ, আমি জানি না তোমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় কিনা, কিন্তু কোনো না কোনোভাবে নিশ্চয়ই তোমরা সরস্বতী পুজো এক্সপিরিয়েন্স করতে পেরেছো, কোথাও না কোথাও কখনো কখনো যোগ দিয়েছো। এটা একটা খুব ভালো বা খুব স্মরণীয় অনুভব আমাদের বাঙালিদের বড় হয়ে ওঠার এবং জীবনযাত্রার শুধু বড় হয়ে ওঠা না, পরবর্তীকালেও সরস্বতী পুজোয় পার্টিসিপেট করতে পারা। ছোটোবেলায় ছিল পড়াশোনার ভয়, আর পরবর্তীকালে তো অনেকটা প্রাণের টান। আর আমার একটু দেরি হয়ে গেল এই বলতে পারো ওই পুজোর এইসব করতে করতেই, ব্যবস্থাপনা ইত্যাদি। আমি বাড়িতে ছোটোবেলা থেকে দেখেছি সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, তাই বড় হয়েও ওইটাকে বাদ দিতে পারি না, চেষ্টা করি কোনোভাবে করার। কিন্তু সেই কারণে আমার ভিডিওটাও শ্যুট করতে একটু দেরি হয়ে গেল। জানি না এবার এডিট করতে পারবো কিনা, কিন্তু ইচ্ছে আছে আজকে রাত্রের মধ্যে এটা আপলোড করে দেওয়ার ভিডিওটা। সর্বান্তকরণের চেষ্টা করব। আর দেরি না করে এবার আজকের ভিডিওটা আমি শুরু করি। আবার এই বইটা বহুদিন পরে ফেরত এনেছি, সেটা সন্দেশ, যেটা প্রতিবারই এই বইটা আনলে বলি যে ছোট্ট করে হিস্ট্রিটা বলে দিই, যে সন্দেশ পত্রিকা রায় ফ্যামিলির থেকে বার হতো উপেন্দ্র কিশোর রায়। তখন ওনার উনি পাবলিশ করতেন এবং ছোটদের নানা রকম লেখাপত্র এটাতে থাকতো, কিন্তু তখন কোনো কারণে খুব বেশি দিন চলেনি। তারপরে ওনার নাতি সত্যজিৎ রায়, বিখ্যাত পরিচালক, এবং তার লেখা প্রচুর অসংখ্য বই আছে, তো উনি এই বইটাকে আবার চালু করেছিলেন। তখন প্রায় 20 বছর মতো চলেছিল। ওনার পিসি লীলা মজুমদার, উনি সম্পাদিকা ছিলেন। লীলা মজুমদার নিজে একজন অসম্ভব ভালো লেখিকা। আমি তার লেখা পড়েছি কিন্তু খুবই কম, কিন্তু ভীষণ ভালো লাগায়, মনটা ভরিয়ে দেয়। তো এই বইগুলো হচ্ছে, এই যে আমি তোমাদের আবার দেখাই, এইগুলো হচ্ছে ছোট ছোট বইগুলোর মানে এক একটা সংখ্যার প্রচ্ছদ, কাভার্স, এবং এগুলো দেখলেই মনে হয় যে ভীষণ ভালো একটা কিছু আছে এর ভেতরে। আর এর মধ্যে আগেও বলেছি যে বহু নামি দামি লেখকের লেখাও আছে, আবার বহু তথাকথিত অনামী লেখকের লেখাও আছে, কিন্তু সবই ভীষণ ভালো লাগে পড়তে, ভীষণ ভালো লাগে। আমি সেরকমই একটা ছোট্ট কবিতা নিয়ে এসেছি। গত প্রায় 1 মাস 4 সপ্তাহ মতো গরিব ব্রাহ্মণের কথা বলেছি, একটা গল্প চললো লম্বা, এবং আজকে একটা ছোট্ট কবিতা নিয়ে আসছি, যাতে আজকেই এটা তোমাদের শিখিয়ে দিতে পারি। এই কবিতাটার নাম হচ্ছে চলুন চাঁদে। চলুন চাঁদে লিখেছেন প্রশান্ত কুমার চট্টোপাধ্যায়। আর প্রশান্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা যে আমি স্পেসিফিক্যালি পড়েছি, আগেও বলছি, ঠিক মনে করতে পারছি না, কিন্তু কবিতাটা খুব সুন্দর, মিষ্টি, ছোট্ট। চলুন চাঁদে মানে কেউ একজন বলছে যে চলো চাঁদে যাও, মানে চাঁদে যাওয়ার নেমন্তন্ন আর কি মোটামুটি। কিন্তু এটা ঠিক নেমন্তন্ন না, পাখিটা পড়লে আমরা বুঝবো যে চাঁদে যদি কেউ জমি কিনতে চায়, তো এই ভদ্রলোক যে বলছেন আর কি, বিক্রেতা, তার বয়ানে বা তার ভাষায় আর কি। ও আচ্ছা, ইনিও আছেন আর অন্যজনও আছেন, এই যে, হ্যাঁ। তো যাই হোক, পড়ছি আমি। তো প্রশান্ত কুমার চট্টোপাধ্যায়ের চলুন চাঁদে। চাই কি জমি? চাঁদেই আছে, 1 বিঘে দাম 3 টাকা, করলে দেরি ঠকতে হবে, চট করে ভাই 3 টাকা। মানে বলছে জমি কিনবেন, মানে অনেকে তো বাড়ি বানায় জমি কিনে, তো সেরকম জমি কিনবেন, কিন্তু চলুন আপনাকে চাঁদে জমির কেনার ব্যবস্থা করে দিই। 1 বিঘে মানে আমি পরবর্তীকালে দেখলাম ওটা মোটামুটি 0.62 একর, হ্যাঁ, মানে প্রচুর, বেশ ভালো পরিমাণের একটা জমি। তো সেই জমি, 1 বিঘে জমির দাম 3 টাকা। 3 টাকা মানে ভেবো না যে খুব কম, তখনকার দিনে 3 টাকাও প্রচুর ছিল। কিন্তু আমি যা বুঝলাম যে এই হিসাবে, মানে জমির দাম হিসেবে 3 টাকাটা যথেষ্ট কম আর কি তখনকার। তো উনি সেটাই, বিক্রেতা যে সেইভাবেই আর কি লোকেদের বলছে যে চাঁদে জমি কিনতে পারো, কিন্তু বেশ কম দামেই পাওয়া যাবে, তাড়াতাড়ি কিনে নাও, না দেরি করলে ঠকবে। মানে 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 কিনবো না এইসব ভাবতে থাকলে তখন তোমার মানে এটা হাত থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু ঠকে যাবে। তার থেকে এখনই চট করে টাকা দিয়ে দাও। পৃথিবীতে ভিড় বেড়েছে, কালিম্পং টু ক্যালকাটা, বেতর থেকে বিহার শরীফ, জেঠাই কেন দিন হাঁটা। মানে চাঁদে জমি কেনার আরেকটা কারণ কি, পৃথিবীতে মানে অন দ্য আর্থ তুমি জমি কিনতে চাইলেও খুব একটা জায়গা পাবে না, কারণ কালিম্পং, কলকাতা, বিহার শরীফ, বেতর, যেখানেই যাও সেখানে প্রচুর ভিড়। হ্যাঁ, যেখানেই তুমি হাঁটা দাও বা খুঁজতে যাও, তুমি ভিড় মানে পাবেই পাবে। এই যেথাই কেন দিন হাঁটা, মানে হাঁটা দেওয়া, মানে হাঁটা লাগানো বা খুঁজতে যাওয়া বা এগিয়ে যাওয়া। কিন্তু বলছে যে তুমি যেখানেই যাও হেঁটে হেঁটে, কোথাও তুমি খালি জায়গা পাবে না। পৃথিবীতে প্রচুর ভিড় বেড়েছে। তারপর বলছে ভিড়ের চাপে মরেন কেন, চাঁদেই এখন যান চলে,
জলের দরে দিচ্ছি জমি এই পৃথিবীর শোরগোলে। মানে আমি হচ্ছি চাঁদের জমির মালিক, মানে যে বিক্রেতা সে বলছে আমি মালিক, এবং এই পৃথিবীর ভিড়ে কেন মরবেন, কেন কষ্ট পাবেন, তার থেকে চাঁদেই চলুন, চাঁদেই থাকুন, চাঁদেই চলে যান। আর জলের দরে দিচ্ছি জমি, মানে এই পৃথিবীর শোরগোল মনে হচ্ছে চেঁচামেচি আওয়াজ। তো এই পৃথিবীতে তো এত লোকজন, ভিড় ভাট্টা, হ্যাঁ, এত লোকের জন্য, তো তার বদলে আপনি চাঁদে চান, সেই পৃথিবী ছেড়ে সেখানেই থাকুন। আর জলের দরে দিচ্ছি জমি, মানে আমি জমি বিক্রি করছি জলের দরে। জলের দর মানে ভীষণ কম দামে, এটা একটা বাংলা ভাষার এটা একটা টার্ম আর কি। আবার জলের দর মানে ইংলিশে এটাকে বলে ডার্ট চিপ, মানে সত্যি খুবই কম দামে, বেশি তো নয়, মোটামুটি দামও নয়, তার থেকেও অনেক কম দামে আমি তোমায় চাঁদের মতো জায়গায় জমি দিচ্ছি। সেই বলেই ভদ্রলোক আর কি নিজের মানে লোকজনকে মানে জোর করছেন যে যদি কেউ চাঁদের জমি কিনতে যায়, মানে অ্যাজ ইফ যেন মানে হয়তো ওরই চাঁদের জমির উপর পুরো মালিকানা আছে, এরকম ভাবেই বলছে যে আমি তোমার জমি দিয়ে দিচ্ছি চাঁদে, কেন না কেন। কিন্তু এর পরের দুটো লাইন হচ্ছে সবচেয়ে মানে শেষ দুটো লাইন এবং সবচেয়ে মজাদার। যেতে আসতে রকেট ভাড়া, তো চাঁদে তুমি কি করে যাবে, রকেটে করে যাবে। তো বলছে যেতে আসতে রকেট ভাড়া এই বেশি নয়, 1,02,000। শুনেই বুঝি ভরকে গেলেন, পকেট বুঝি চিচিং ফাঁক। মানে বলছে যাব, ঠিক আছে আমি জমিটা তুমি কেনো, থাকো, বাড়ি করো, যা খুশি করো, আমি খুবই কম দামে দিয়ে দিচ্ছি তোমায়, জলের দরে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে যাতায়াতের খরচটা নিজে করতে হবে। সেটা কিসে করে করে যাবে, পৃথিবী থেকে রকেটে করে যাবে, এবং সেই রকেটের ভাড়া কত, 2 লাখ টাকা। তারপরেই বলছে শুনেই বুঝি ভরকে গেলেন। বলছে যাকে বলছে সে হয়তো শুনেই খুব চমকে যাওয়ার একটা ভান করেছে, ও 3 টাকা জমির দাম কিন্তু রকেট ভাড়া হচ্ছে 2 লাখ টাকা, ওরে বাবা। হ্যাঁ, তারপরে বলছে শুনেই বুঝি ভরকে গেলেন, ভরকে যাওয়া মানে ভেবলে যাওয়া, মানে অবাক হয়ে যাওয়া। হ্যাঁ, তো বলছে পকেট বুঝি চিচিং ফাঁক, মানে চিচিং ফাঁক হচ্ছে একটা আবার আরেকটা মানে টার্ম আর কি, বাংলায় একটা কথা যে বোঝায় মানে ফাঁকা আর কি, মানে পকেটে কি কোনো পয়সা করেই নেই, মানে 2 লাখ টাকা শুনেই তুমি ভরকে গেলে, মানে যে বিক্রেতা তার আর কি বিক্রি করার যে পরিকল্পনা সেখানেই ইতি আর কি, মানে সেখানে সে ব্যাস এই তার মানে বিক্রি করার প্ল্যানটা পুরো আর কি, মানে চৌপাট আর কি, মানে পুরো শেষ। তো এই হচ্ছে ছোট্ট একটা গল্প, মানে চাঁদে যাও, প্রথম পার্টটুকু হচ্ছে চাঁদে যাও, চাঁদে খুব কম দামে তুমি জমি পাবে, পৃথিবীতে প্রচুর ভিড় ভাট্টা হট্টগোল, থাকাটা মোটেও ভালো নয়, তার বদলে চাঁদে যাও। কিন্তু প্রায় হয়তো যাকে বলছে সে হয়তো প্রায় মেনে নিয়েছে, কিন্তু তারপর যেই তাকে বলছে যাতায়াতের খরচ, রকেট ভাড়ার খরচ, সেখানেই তার ব্যবসা পরিকল্পনা একদম জ্বলে গেল, মানে শেষ। তো এবার আমি ছোট্ট করে আবার ইংলিশে একটু পড়ে দিই। So hello all. After multiple parts of a story for last 4 weeks, I am back again with a poem this week. Once again, I have chosen the book. This is the book Cholun Chande, and if you recollect, it is a compilation of several amazing pieces, prose and poem, from the magazine Sandesh, which is another fantastic contribution to the Bengali literature from the Roy family once again. And as I've mentioned, when the publication of this magazine was stopped after running for a few years due to various reasons, this was revived by famous filmmaker Satyajit Roy, who was the son of Sukumar Roy and grandson of Upendra Kishore Roy. Upendra Kishore Roy had started this magazine initially, but it had stopped. So he revived it, Satyajit Roy revived it once again after many years, and this time it had run for quite a few years, and also had Leela Mujumdar as its editor, who is another fantastic author in the Bengali literature. So today I have this friend and this friend also. Before I start, as I can't resist always to share with you the cover page of this and this, it is like a compilation of the different cover pages of the different issues, and immediately when you see it, they are so unique, they are so wacky, that you'll feel that there's something very different, very special inside it as well. Like the content of the book is also very different. Today basically I want to take you through a poem, this is the poem, small, a very short poem, and the poem is called Cholun Chande, which literally means let's go to the moon, and the poet is Prashant Kumar Chattopadhyay. Now I've already shared that this book has content from many renowned authors, famous authors as well as many others who are so-called like less famous. Basically, I'll just carry him here. You don't have to worry that their content is less entertaining. It's not so. Whether it's the famous authors, whether it's the so-called not so popular authors, the content always here has fascinated me, and this has been proved to me time and again, that every time I've read something
from someone who's not really very popular, but even that poem or prose has been so fantastic reading experience. So today's poem is again a fun poem, and it is written in the style of an advertisement for anyone who wants to buy a piece of land on the moon. So yes, you did hear that right. It is about selling a piece of plot of land on the moon. It is in the words of the seller, and the first lines asks the person in front whether they're looking to buy a plot of land, and then suggests them that why don't you buy one on the moon, where 1 bigha is sold for ₹3. In those days, ₹3 was a substantial amount, but still a not very costly rate for a plot of land. That's what I understand. Now 1 bigha is about 0.62 acres, which is quite a big piece of plot, I must say, at such a considerate rate. The second line urges the interested parties to hurry and pay up, since any delay might lead to a missed chance. And the third and fourth lines enhances the reasons why one should choose moon over the earth for buying a plot of land, arguing that whether it's Kalimpong or Kolkata, whether it's from Bihar, Sharif to Betor, these are places in India. You can walk a mile, you can walk all along, but you'll still not be able to find a less crowded place on the earth. The earth is very crowded. Lots and lots of people are living on the earth. So if you're looking for a quiet place, solitude, earth is not the place. So the next two lines are further like in the same direction. It persuades the interested parties further, and they say that, and it says that instead of feeling squeezed due to this crowd, due to this overbearing crowd, one should go to the moon, where the seller is providing plots of land at dirt cheap prices amidst or despite all the chaos in this earth. So next, the seller provides information about the rocket fare to the moon, because how would you otherwise travel? Okay, there's no other way apart from the rocket, right? So the rocket fare to the moon is about 2 lakhs. And then the last line proves that the seller is now in trouble. So okay, you know that the plot of land is really cheap, but you can't escape the rocket fare. The seller says that it's not in my hand. The rocket fare is 2 lakhs rupees, and that's when the interested party or the person on the other side backs down, and the seller, his business plan actually goes down the drain. So it's the last line basically finds the disappointed seller that the interested party is stupefied, or really surprised at the mention of this rocket fare, and the seller asks, why are you so stupefied? Why are you so, why do you look so stumped? Don't you have anything in your pocket? Do you carry an empty pocket on you? So that basically leads to the suggestion that it's probably a loss of a massive business opportunity for this seller, or in whose words the poem has been written. So this is how the poem ends. It's a fun take on people interested to buy plots of land on the moon, something which is very unusual, something very impractical and illogical. And there could be a hidden reference to how sales process basically amplifies the benefits of a product, where actually it is just merely an attempt to fool the consumers and make money with a less worthy product, but the price has been really high because that's how it's being projected. The marketing has been done. I don't know whether that is the case or not, but we'll obviously not go into that. We'll end today's video here and hope you all enjoy this short fun poem, and simple poem, just a fun relaxing poem. So this is how we'll end the video over here. So I'll see you all next week. Have a wonderful week. I got a bit delayed to upload this video. I hope I'll be able to upload it today. You'll have a wonderful week. Thank you. তো এখানে এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো। একটু দেরি হয়ে গেল, তার জন্য আগেই ক্ষমা চেয়েছি। আবার বলছি, চেষ্টা করব পরবর্তীকালে এরকম এই কোনো কারণেই দেরিটা না হয়। আর ভালো থেকো সবাই, সপ্তাহটা ভালো কাটুক, বাংলা ভাষা পড়ো, এই বলেই শেষ করি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।